ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমরা তো দেশকে ভালোবাসি, আমরা গোটা পৃথিবীকে, আমাদের জন্মভূমিকে ভালোবাসি, কিন্তু জন্মভূমির জন্য কতটা করি, কতটা সচেতন আমরা পরিবেশ নিয়ে, আজ এই নিয়েই কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। স্বাতীজি, কেমন আছো? ভালো আছি। তোমার অনেক ভিডিওস দেখেছি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে অনেক বিষয় নিয়ে কথা বলবো, অনেক কিছু জানি না। তোমার সঙ্গে আগেও কথা হয়েছে, আমি অনেকগুলো পয়েন্ট আউটও করে রেখেছি। যেটা নিয়ে আমি একটু আগেও কথা বললাম সেটা হচ্ছে যে এআই এমনভাবে একটা প্রভাব বিস্তার করেছে সব দিক থেকে, যেমন পরিবেশ তেমন আমাদের শিল্পীদের কাজের ক্ষেত্রেও, সব দিক থেকে। কিন্তু এআই কতটা ক্ষতিকারক আমাদের পরিবেশের জন্য? দেখো, প্রথমত বলবো যে এআই যখনই আমরা বলি, এআই এর কিন্তু ক্ষতিকারক দিকটাকেই আগে আলোচনা করব না। আগে এআই দিয়ে আমার কি কি লাভ হতে পারে পরিবেশে, সেটা আগে একটু দেখে নিই। আচ্ছা। অবশ্যই সেই জায়গাটা, কারণ আমরা সকলেই ভাবছি যে আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এসে গেছে, সুতরাং মানুষের হয়তো অনেক কাজ হারাবে, এবং মাঠে ঘাটে যে সমস্ত চাষিরা আছে তাদের মানে আমরা তো গ্রাম বাংলার, এবং আমাদের ভারতবর্ষ কিন্তু কৃষিপ্রধান, এবং সেই দিক থেকে দেখতে গেলে পরে যে এআই এর কিন্তু প্রচুর আমরা কাজে লাগাতে পারবো। আমাদের দেখবে যে প্রত্যেক বছর যে পরিমাণ চাষের ক্ষতি হয়, যে বিভিন্ন ধরনের ইনসেক্ট যেভাবে অ্যাটাক করে, এখন এআই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই এআই এর দ্বারা আমরা যে কোনো ইনসেক্টগুলোর প্যাটার্ন জানতে পাচ্ছি। মানে খুব সহজে, দেখো, আমাদের চাষি ভাইদের পক্ষে কিন্তু সবসময় চেনা সম্ভব হয় না যে কোন পার্টিকুলার মানে ইনসেক্টটা কোন সময় আসছে, কিভাবে ফসলের ক্ষতি করছে, কতটা এরিয়া ক্ষতি করছে, এবং প্রত্যেক বছরই একই প্যাটার্নে ফিরে ফিরে আসছে, তবুও কিন্তু আমরা সেই ক্ষতিটা থেকে উঠে আসতে পারি না। সুতরাং এই জায়গাটা কিন্তু এআই এর একটা খুব ভালো প্রভাব আমরা পাবো, এবং সেই জায়গাটা গবেষণা চলছে। আমি কিছুদিন আগেই গেছিলাম তোমার সাও পাওলো ইউনিভার্সিটিতে। ওখানে বেসিক্যালি আমরা যেটা দেখছিলাম যে এআই দিয়ে আমরা কিভাবে এই ইনসেক্ট প্যাটার্নগুলোকে ধরতে পারি। মানে আমরা কিন্তু বসে থাকবো একটা ঘরের মধ্যে, এআই বাকি কাজটা করবে। এআই কিন্তু আজকে আমাদের সমস্ত এই যে ইনসেকটিসাইডস দেওয়া, যেগুলো আমরা বায়োপেস্টিসাইডস হিসাবে স্প্রে করি, সেটা এআই প্রযুক্তির মাধ্যমে কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু যেটা যেটা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ভয় পাচ্ছি, যে হয়তো মানুষের ইন্টারভেনশনসটা কমবে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই, দেখো, এআই কখনো মানুষের জায়গাটা কখনো নিতে পারবে না। সেখানে মানুষের যে বুদ্ধিমত্তা, সেটা কিন্তু এআইকে প্রয়োগ করা হবে, এআই এর প্রয়োগটা মানুষই করবে। সুতরাং কখনো এআই আগে এগিয়ে যাবে আর মানুষ পিছিয়ে যাবে, সেটা কিন্তু হবে না। সেটা পরিবেশের জন্য ভালোই হবে। সেটা তো তুমি ভালো দিকটা বললেই, কারণ অনেক ক্ষেত্রে যেটা তুমিও বললে যে অনেকের কাজ চলে যাওয়া, চাকরি চলে যাওয়া, বিভিন্ন জায়গায় যেভাবে দেখা যাচ্ছে। তারপরে স্কুলিং, যেখানে আমাদের শিক্ষকের প্রয়োজন হতো, মানে প্রাইভেট টিউটর, তাদের একটা জীবিকা রয়েছে, কিন্তু এআই আসার পর থেকে সেই ব্যাপারটা অনেকটা মানে মানুষ একটু ভয় পাচ্ছে, বিভিন্ন এই প্রফেশনাল ভয় তো একটা থাকছেই, জায়গায় কিন্তু মানুষের একটা ভীতি কাজ ইনসিকিউরিটি তৈরি তো হচ্ছে, মানে এটা বলে লাভ নেই। এবং সব থেকে যেটা মানে অ্যাডাপ্ট করে উঠতে পারছেন না, তারা হচ্ছে যারা এজেড পিপলসরা, বয়স্ক মানুষেরা, তারা প্রযুক্তির সাথে কিন্তু আসতে পারছেন না। তারা হয়তো এই প্রযুক্তিটাকে আরও সহজভাবে যদি গ্রহণ করতে পারে, তাহলে অনেক বেশি আমরা দেখব যে এআই অ্যাকসেপ্টেবল হবে। কারণ ইয়াং জেনারেশনসে এখন তো অনেক জায়গায় দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্ট থেকে শুরু করে তারা কিন্তু সব কিছু এআই মাধ্যমে পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা, একটা আমাদের সময় একটা প্রশ্নের উত্তর বইতে নেই মানে সেটা খুঁজে বের করা, বা টিচারদের কাছেও খুঁজে বের করা। কিন্তু একটা জিনিস বলবো স্বরলিপি, যে এআই এর ব্যবহার এবং প্রয়োগ, এটা কিন্তু মানুষের এথিক্সের ওপর কিন্তু ডিপেন্ড করা উচিত। যে 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 কাজেই লাগাক না কেন, আজকে পরিবেশের কাজে এআই লাগছে, আজকে আর্টের ক্ষেত্রে লাগছে, কালচারে লাগছে, সমস্ত জায়গায় আমরা যারা গবেষণাপত্র লিখি, বা যে কোনো, ধরো তোমরা যারা আর্ট বা কালচারের সাথে আছো, সেখানেও দেখবে যে আজকে মানুষের ভয়েসও কিন্তু এআই
সেটাকে ডাবিং করছে। সেখানে এটা কিন্তু প্রচুর গান, মানে কিশোর কুমার থেকে শুরু করে সবারই এআই ভয়েস দিয়ে নতুন গান এসেছে। বেরিয়ে গেছে। সুতরাং আজকে আমরা বিভিন্ন গবেষণাপত্র মানে এরকমও আসছে যেখানে এআইটাকে মানুষ কতটা মিনিমাইজড করতে, কারণ প্রত্যেকে চাইছে তার সময় কম কম করতে। যে কাজটা, যে সময়টা সে দিয়ে হয়তো 5টা গবেষণাপত্র লিখতে পারতো, সেখানে এআই প্রযুক্তির ব্যবহারে সেখানে কিন্তু সে আরও বেশি, মানে কম সময় আরও বেশি সে পেপার লিখতে পারছে, এবং সেটা অনেক প্রোডাক্টিভ কাজ হবে, এটা আশা করা যাচ্ছে। সুতরাং এখন কিন্তু অনেক রকম প্রযুক্তি এসে গেছে, এরকম সফটওয়্যারও এসে গেছে, যেগুলো লেখালেখির জগতে যারা আছি আমরা প্রত্যেকেই জানি যে কতটা এআই ইন্টারভেনশনস হচ্ছে, সেটাকে আমরা রিডিউস করে নিই, মানে সেটাকে নালিফাই করা যায়। সুতরাং এআই আমি কখনোই বলবো না যে এটা খারাপ, কারণ যুগের সাথে সাথে আমরা কতটা, মানে মানুষেরা কতটা এথিক্যালি সেটাকে প্রয়োগ করবে তাদের জীবনে, যে যে ক্ষেত্রেই প্রয়োগ করতে চায় সেটা কতটা ভালো মতো প্রয়োগ করতে পারবে, সেটা কিন্তু দেখে নেওয়া উচিত। কারণ এআই এর তো প্রচুর ব্যবহার আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই জায়গাটায় পেতেই পারি, কারণ অনেক কিছু এমন ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে যেগুলো কিন্তু মানে মানুষের হাত দেওয়াটা একটু মানে সোর্স সেগ্রিগেশনসে একটু অসুবিধাই হয়। সেক্ষেত্রে এআই কিন্তু সেই জায়গাটা থেকে সোর্স সেগ্রিগেশনস করাটা অনেক সুবিধা হবে। সেই জন্য এআই তো আমার পরিবেশের কাজের ক্ষেত্রে আমি বলবো যে মানুষের যদি সঠিকভাবে সেটাকে প্রয়োগ করে, অবশ্যই সেটাকে ভালোভাবে ব্যবহার প্রয়োগের করা ওপরে ডিপেন্ড করছে একদম সেটার তাই। গুণাবলী আর কি। তোমার সঙ্গে একটু আগেই যেটা নিয়ে কথা হচ্ছিল, সেটা যেটা উঠেছিল কথাটা, সেটা হচ্ছে কার্বন ক্যাপচার প্রযুক্তি। এই বিষয়টা কি? দেখো, আজকে সারা পৃথিবী একটা টার্মস খুব ইউজ করছে, যে কার্বন সিকোয়েস্ট্রেশনস, যে কার্বন ট্রেডিং বা কার্বন সিকোয়েস্ট্রেশনস, মানে এটা কিন্তু হঠাৎ করে নয়, এটা আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি আমাদের কিছু ফিক্স আপ করা হচ্ছে, মানে কিছু টার্গেট ফিক্স আপ করা হচ্ছে, যেখানে আমরা নেট জিরোতে পৌঁছতে চাইছি। এবং এই নেট জিরো মানে যেখানে আমাদের কার্বন নিউট্রাল হতে হবে। আচ্ছা। ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রি, আজকে এই স্টুডিওতে যে আমরা বসে আছি, এখানেও কিন্তু আমাদের কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং কার্বন পার্টিকেলস রিলিজ হয়। প্রত্যেকটা মানুষের কিছু কার্বন ফুটপ্রিন্টস থাকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির কিছু কার্বনস থাকে, কার্বন এমিশনস থাকে। এটাকে কতটা ক্যাপচার করা যায় যাতে আমার মাদার আর্থে, মানে পৃথিবীর বুকে কতটা আমরা কার্বনের মাত্রা কম করতে পারি। এটা তুমি বলতে আমার রিসেন্ট একটা আর্টিকেল দেখেছিলাম, সাউথে একটি বাচ্চার জন্ম হয়েছে, সেখানে তারকে বলা হয়েছে যে ভারতবর্ষের প্রথম কার্বন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে অ্যাকচুয়ালি, কারণ তার জন্মের সময় তার যে গড় আয়ু, সেই গড় আয়ু অনুযায়ী সে যতটা কার্বন ডাই অক্সাইড ব্যয় করতে পরিবেশে দিতে পারে, সেই পরিমাণ গাছ তার বাবা মা লাগিয়েছে, সম্ভবত 7,000 গাছ লাগিয়েছে। একদম, মানে এটাই হচ্ছে একটা ব্যালেন্সিং, মানে প্রত্যেকটা মানুষ, আগে কিন্তু মানুষ এত চিন্তা করতো না, মানে চিন্তা করতো না যে আচ্ছা আমি সকালবেলা উঠে আমি এই অ্যাক্টিভিটি করছি, তার জন্য কি আমার পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে। কিন্তু এখন আমার মনে হয় মানুষ অনেক বেশি মানে সচেতন হওয়ার চেষ্টা করছে, মানে যে সচেতনতাটা বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে, আমরা বুঝতে পারছি সবসময় মিডিয়া হোক বা সমস্ত কাগজপত্র, সংবাদপত্র, সব জায়গাতেই, নিউজ পেপার, সবেতেই কিন্তু লেখালেখি হচ্ছে এবং মানুষকে সচেতন করা, এবং মানুষ কিছুটা সচেতন হয়েছেও বলা যায়। এবং সেটাই কিন্তু আজকে যে এই কার্বন নিউট্রাল হওয়ার পরিকল্পনা, প্রত্যেকটা বাড়ি আজকাল কিন্তু চেষ্টা করছে, যেগুলো আবাসনগুলো আছে, যেগুলো ধরো মানে মাল্টি স্টোরের যে বিল্ডিংগুলো আছে, তারাও কিন্তু চেষ্টা করছে যে কিভাবে কার্বন নিউট্রালে আসা যায়। কারণ প্রত্যেকটা বাড়ি তৈরি করতে গেলে সেটা বেশ কিছু এনার্জি সেখানে ইউটিলাইজ হচ্ছে, অ্যাট ইভেন সেখানে যে ধরো তোমার যে মানে এনার্জি সোর্স হিসাবে যেটা হচ্ছে, সেটাও সবসময় কিন্তু আমরা দেখছি ফসিল ফুয়েলস তো ইউজ হচ্ছেই। সুতরাং তখন এই আবাসনগুলো চেষ্টা করছে যে সেখানে গ্রিনারিজ প্রচুর পরিমাণে বাড়ানো, এবং সেটা শুধু মানে এমনি ল্যান্ডে নয়, অনেকে কিন্তু রুফটপ গার্ডেনিং করছে। সুতরাং আজকে মানুষ কিন্তু অনেকটা সচেতন হয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই কার্বন ক্যাপচারের বিভিন্ন মেথডোলজি আছে। আজকে ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে কার্বন ক্যাপচার
একটা আলাদা জিনিস। কারণ প্রথমত বুঝতে হবে যে আমি কোথায় কার্বনটা ক্যাপচার করতে চাইছি। আমি যদি ক্যাপচার করতে চাই আমার এমনি মানে আমার জাস্ট আমার বাড়ির থেকে কতটা কার্বন এমিশনস হচ্ছে, সেখানে একরকম সিস্টেম হবে। আবার আমি যদি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যাই তখন একরকম সিস্টেম হবে। বিভিন্ন প্রযুক্তি আছে, সেখানে কার্বন ফিল্টার্স ইউজ করা হয় বিভিন্ন ধরনের। দেখবে এই যে ফ্লাই অ্যাশ, যে আমরা তো খুব থার্মাল পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, আমাদের তো সবই হয় হচ্ছে কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি। সুতরাং সেই ফ্লাই অ্যাশ থেকে কিন্তু প্রচুর কার্বন পার্টিকেলস আমাদের বাতাসে এসে মেশে। সুতরাং এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে অতি শীঘ্রই কার্বন ফিল্টার্স ব্যবহার করার জন্য বলা হয়, এবং সেগুলো সেই রুলস রেগুলেশনসের মধ্যে আসে। তবেই কিন্তু আজকে আমরা এই যে চিন্তা করছি আমরা নেট জিরোতে পৌঁছবো, 2070-এ টার্গেট করেছি নেট জিরো, সেইটা কিন্তু তবেই সম্ভব হবে। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে, যে হারে আমাদের জনসংখ্যা বাড়ছে, তো সেই অনুযায়ী তো আমরা একটা পুরো চারিদিকে একটা কংক্রিটের জঙ্গল তো হয়েই গেছে। সেখানে কার্বন নিউট্রাল হতে গেলে যে পরিমাণ গাছের দরকার মানে এত জনবসতিতে, সেইটা কি কোনোদিনও সম্ভব? কারণ সেই জায়গা বা যেখানে এই গ্রিনারি প্রয়োজন, যেমন আবাসনগুলোতে হচ্ছে বা যেগুলো ছোটো ছোটো ফ্ল্যাট সেগুলো ছাদে হচ্ছে, বা যেরকম তুমি রুফটপ বললে, কিন্তু আমাদের যদি আমি শুধুমাত্র পশ্চিমবাংলা ধরি বা ভারতবর্ষ ধরি, সেখানে 121 কোটির ওপরে জনসংখ্যা, সেখানে আমরা বাস করছি একটা কংক্রিটের জঙ্গলে। তো সেখান থেকে কি বেরোবার কোনো উপায় রয়েছে? মানে এখানে কিছু করার নেই। এটা কিন্তু ভীষণ মানে সাধারণ মানুষের এটা একটা খুব জেনারেল প্রশ্নই থাকে। কারণ আমরা যারা পুরনো কলকাতায় বসবাস করি, আমাদের মনে হয় যে পুরনো কলকাতায় গাছ লাগাবার জায়গা কোথায়? সেখানেতে তো সবটাই হচ্ছে রাস্তার মাঝে মাঝে যে সমস্ত জায়গাগুলো, সেখানেতেই কারোর কিছু করারও নেই, মানে এত মানুষ থাকবে কোথায়? কিন্তু আমি যে জায়গাটা বলবো, যে সব থেকে বড় কথা আমাদের যে পুরনো গাছগুলো আছে, যেগুলো ধরো আজকে আমাদের 100 বছর 150 বছরের পুরনো বট গাছ, পুরনো অশ্বত্থ গাছ, সেগুলোকে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। মানে সেগুলোকে কেটে মানে সেখানে ফ্ল্যাট তৈরি করে ফেললাম, সেইটা কিন্তু কখনোই মানে কাম্য নয়। এবার সেটাকে আমরা ট্রান্সপ্লান্ট করার কথা বলি। আজকে কিন্তু যে কোনো জায়গায়, আজকে মেট্রোর যে কাজ হয়েছে, অনেক গাছকে কিন্তু ট্রান্সপ্লান্ট করা হয়েছে বিভিন্ন ট্রান্সপ্লান্ট বলতে ধরো একটা গাছ কাটা হলো, না, সেই গাছটা কাটা হবে না। আচ্ছা, এটাই হচ্ছে পদ্ধতি, এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ট্রি ট্রান্সপ্লান্টেশনস। ট্রি ট্রান্সপ্লান্টেশনস এটা যে কেউ সাধারণ মানুষ এটা সম্বন্ধে কিন্তু জানতেই পারে। তো দেখবে যে ঝড়ের সময় হঠাৎ করে একটা বড় বট গাছ তোমার বাড়ির সামনে পড়ে গেছে। এবার সেটা নিয়ে কিন্তু আমরা যদি যে লোকালিটিতেই থাকি না কেন, সেই লোকালিটিতে যদি আমাদের যারা আরবান প্ল্যানার আছে তাদের কাছে যদি গিয়ে বলা হয় যে গাছটা পড়ে গেছে, ওখানে কিন্তু ট্রান্সপ্লান্টেশনসের জন্য মেশিন থাকে আলাদা করে। এবার সেই গাছটাকে একেবারে সায়েন্টিফিক পদ্ধতিতে যে এখানকার মাটি আছে সম্ভব, এবং সেটাকেই করার জন্য এখন কিন্তু আমরা রেকমেন্ড করছি, যেটা করা হতো না। কারণ গাছটাকে কেটে আমরা ওখানেতে সাফ করে দিলাম এবং রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, ব্যাস। তার মানে তোমার 100 বছরের একটা বড় বট গাছ যে পরিমাণ অক্সিজেন দিত, সেই রিসোর্সটা তো তুমি কখনো একটা ছোট গাছ থেকে পাবে না, তুমি যতই গাছ লাগাও না কেন। সেই জন্য এখন বড় গাছকে কিন্তু রক্ষা করতে হবে এবং সেই বড় বায়োডাইভার্সিটিটাকে মেনটেন করে রাখতে হবে, যদি সবুজের ঘনত্বটাকে এখনো বাঁচিয়ে রাখতে হয় কলকাতার বুকে। সত্যি তাই, মানে কি আর বলবো, মানে ট্রি ট্রান্সপ্লান্ট এই প্রথম আমি তোমার কাছ থেকে শুনলাম। তাছাড়াও তো মানে এখন তো এই প্রমোটার্সরা বিভিন্ন যে কোনো জমিতেই ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। এই রিসেন্ট সাউথ কলকাতাতে যেটা হলো, ফ্ল্যাটটা ধসে পড়ে গেল কারণ সেখানটা একটা জলা জমি ছিল, সেখানে বুঝিয়ে ফ্ল্যাটটা তৈরি হয়েছে। এখানে কি ব্যবস্থাপনা নেওয়া প্রয়োজন আছে বলে তোমার মনে হয়? দেখো, সব থেকে যেটা দরকার যে জলাভূমিগুলোকে রিজুমিনেট করা। হ্যাঁ, মানে সাধারণ মানুষ তো আমরা তো বুঝবো না যে কোন জমিতে ভালো ফ্ল্যাট হবে, কোন জমিতে হবে না। এবার সেটার জন্য কিন্তু একটা এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়, তার রিপোর্ট দেওয়া হয়, সেগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং অনেকেই জানে না, আমাদের খুব কাছেই এখানে কিন্তু একটা বিশাল বড় জলাভূমি আছে, যেটা রামসার সাইট হিসাবে আমরা জানি, যে
ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। হুম হুম এটাকে কিন্তু আমরা সারা কলকাতার একটা পিউরিফিকেশন সিস্টেম বলি, মানে ওয়াটার পিউরিফায়ার হিসেবে কাজ করে। মানে সমস্ত কলকাতার যত দূষিত জল ওইখান দিয়ে যায় এবং সেটা ন্যাচারালি পিউরিফিকেশনস হয়, এবং সেটাকে কিন্তু একটা রামসার সাইট বলে। ন্যাচারালি কিভাবে পিউরিফিকেশন হয়? এইটাই ভীষণ একটা আশ্চর্যকর মানে একটা পদ্ধতি। ন্যাচারালি মানে ওখানে কিন্তু বিভিন্ন ধরনের তোমার অ্যালগি থাকে, বিভিন্ন ধরনের তোমার যে ওয়েস্ট ওয়াটারটা যখন যায় তখন ওখানেতে কাল্টিভেশনস হয় বিভিন্ন ধরনের অ্যালগি, তারপর তোমার ফিশ ভেরিজের মাধ্যমে যাচ্ছে, সেখানে জু প্ল্যান্টান্স, ফাইটোপ্ল্যান্টান্স এরা থাকছে, এরা অ্যাকুমুলেট করে নিচ্ছে। আচ্ছা। এবার প্রাইমারি ট্রিটমেন্ট সেকেন্ডারি ট্রিটমেন্ট হওয়ার পরের কথা বলছি, ঠিক আছে? মানে এক একটা ফিল্ট্রেশনস হওয়ার তো একটা ট্রিটমেন্টের প্রসিডিওর থাকে ওয়েস্ট ওয়াটারের। তো সেইটার পর যখন আমরা লাস্টে দেখি যে ওটা কিন্তু খুব সুন্দরভাবে ন্যাচারালি পিউরিফাইড হয়ে যাচ্ছে, এবং সেই জলটা দিয়েই কিন্তু আমরা এই যে ধাপার কপি বলি, হুম 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 এবং ধাপার পাশ দিয়ে যেতে যেতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এই সময় যে মেইজ ভুট্টা হুম 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 প্রচুর মানে মেয়েরা বিক্রি করছে বা ছেলেমেয়েরা থাকে। এটা কিন্তু একেবারেই আমরা স্বাস্থ্যসম্মতভাবে পাওয়া যায়, এবং সবথেকে বড় কথা আমাদের কলকাতার এত মানে কাছে এই রকম একটা বড় কাল্টিভেশন ল্যান্ড আছে যেটা কিন্তু আন্ডার ইন্টারন্যাশনাল ট্রিটি। এই ট্রিটিটা হয়েছিল বহু বছর আগে 1972 সালে। সেটা ইরানের একটা মানে জায়গা আছে রামসার বলে, সেখানে সমস্ত দেশ থেকে পার্টিসিপেট করেছিল, এবং সেখানে সমস্ত দেশ থেকে ওই যখন এলো ওই পার্টিকুলার ট্রিটিটা করতে, তখন প্রত্যেকেই একটা ওথ নিয়েছিল যে প্রত্যেক দেশ ফিরে গিয়ে তাদের দেশের যে সমস্ত জলাভূমিগুলো আছে সেগুলোকে রক্ষা করবে, এবং তার সেই সাইটগুলোর নাম হবে রামসার সাইট। এইরকম ভারতে কিন্তু প্রচুর রামসার সাইট আছে, এবং রিসেন্টলি আরও অনেক রামসার সাইট ভারতে অ্যাডও হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আমরা কর্ণাটকে দেখেছি, আমরা ঝাড়খণ্ডে দেখেছি। সুতরাং আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের যে রিসোর্সটা আছে সেটাকে যেন আমরা প্রপারলি ইউটিলাইজ করি, সেটাকে যেন প্রপারলি মেনটেন করি, কনজার্ভ করি, তাহলেই আমার মনে হয় যে এর চেয়ে বেশি আর কিছু সহজ করে তুমি বোঝালে। আমাকে যদি এরম ভাবে পড়ানো হতো ছোটবেলায় তাহলে আমিও তো অনেক ভালো পড়াশোনা করতাম। মানে অদ্ভুত জিনিস, মানে প্রকৃতি একটা অদ্ভুত জিনিস। একদমই তাই। মানে পরিবেশ হচ্ছে রিসাইক্লিং। এই যে আমরা বলি না যে এটা বহু বছর আগে একটা জায়গা একরকম ছিল। আমি তোমাকে অতি আশ্চর্য কিছু ঘটনা বলতে পারি যেটা মানে পৃথিবীর বুকে হচ্ছে, কিন্তু আমরা হয়তো ভাবছি যে এটা কিসের ইন্ডিকেশনস, এটা কি খুব খারাপের কিছু ইন্ডিকেশনস কিনা। কারণ তুমি দেখতে পাবে, তুমি যদি স্যাটেলাইট ইমেজেস দেখো, তুমি হঠাৎ করে তুমি যদি দেখো যে সাহারা তো আমরা ছোটবেলা থেকে, তোমার সঙ্গে কথা হলো এইমাত্র, তুমি বলছিলে। হ্যাঁ 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 বলো। তো বেসিক্যালি যখন আমরা ছোটবেলা থেকে শুনেছি সাহারার নাম শুনলেই আমরা ভাবি যে সাহারা তো একটা বিশাল একটা মরুভূমি, এবং সবচেয়ে বৃহত্তর একটা মরুভূমির মধ্যে একটা। এবং সেই সাহারা আজকে স্যাটেলাইট পিকচার্সে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু নাসার স্যাটেলাইট পিকচার্সে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা সবুজ হয়ে যাচ্ছে। এটা পসিবল কি করে হচ্ছে? এটা অতি আশ্চর্য একটা বিষয়, এবং সেখানেতে সব থেকে বড় কথা এখন যে ক্রান্তীয় যে আমরা দেখতে পাচ্ছি না যে ঘূর্ণিঝড়গুলো আসছে বারবার ঘুরে ঘুরে আসছে, এবং সেইটা আজ থেকে মানে প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দ আগে যে সাহারা ছিল তখন কিন্তু সাহারা একেবারে জঙ্গল ছিল। এটা শুনেছি আমি তো চোখে দেখিনি, শুনেছি। কিন্তু সেটা আস্তে আস্তে আমাদের এই মৌসুমি বায়ু যেটা থাকে সেটা সরতে থাকে দক্ষিণে, এবং সাহারা ক্রমাগত সেটা মরুভূমি হয়ে যায়, এবং সেটা 13,000 বছর ধরে মরুভূমি হিসাবেই কিন্তু বর্তমান। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই লাস্ট অক্টোবরে এমন ঘূর্ণিঝড় হয়েছে, সেখানকার তিউনেশিয়া, তারপর লিবিয়া, মরক্কো এবং আলজেরিয়া, এই সমস্ত দেশগুলোতে কখনো বৃষ্টি হতো না, এবং সেগুলোতে বৃষ্টি হচ্ছে, এবং প্রায় 5-6 ফুট মতো জল দাঁড়িয়ে যাচ্ছে, এবং সাহারা মরুভূমির মধ্যে 5-6 ফুট জল দাঁড়িয়েছে, এবং বালিগুলো সরে সেখানে মাটির মধ্যে জলটা এসেছে,
এবং তুমি বুঝতেই পারছো যে পৃথিবীর বুকে মাটিতে যখন জল পড়ে সেখানে কিন্তু আপনা আপনি সবুজের ঘনত্ব বাড়তে থাকে, যেভাবে আজকে সাভানা তৃণভূমিতে তৈরি হয়েছে। সাবানা, হ্যাঁ। ঠিক আছে, তো এইটা তুমি যদি বলো যে এটা তো মানে অষ্টম আশ্চর্যের মতো একটা একদমই পরিবেশের তাই। ক্ষেত্রে, কিন্তু এটা অতি আশ্চর্যই একটা বিষয় ঘটেছে। এবং সেটা শুধু মানে মানে বহু যুগ আগেকার কথা বলছি তা নয়, এটা লাস্ট ইয়ার অক্টোবরেতে এই বৃষ্টিপাতের পর থেকেই কিন্তু ক্রমাগত নাসা এই মনিটরিংটা করতে শুরু করে এবং সেটা এইভাবে উঠে আসে এই ছবিগুলো। সুতরাং এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু ইন্ডিকেশনস দেয়, অনেক কিছু এই পরিবর্তনগুলো। আজকে আরও যদি তোমাকে আমি আমাদের ইন্ডিয়াতেই যদি দেখো যে এই যে দেখবে তুমি যখন যদি হিমালয়ান, তুমি তো একটু আগেই গল্প করছিলে যে তুমি বোধহয় ট্যুরিস্ট জিওগ্রাফি নিয়ে তোমার একটা ট্যুরিজম জিওগ্রাফি না স্পেশাল পেপার ছিল। স্পেশাল পেপার ছিল। না, সেটা নিয়ে আর আলোচনা না করাই ভালো। আপনাদের সামনে বহু বছর হয়ে গেল পড়াশোনা করি না, না। আমি জাস্ট সেটা থেকে বলছি যে দেখবে যে আমরা দেখতে পাই যে হিমালয়ের যে একদম ওপরের যে গাছগুলো থাকে সেগুলোর একটা নেচার হয়, কারণ সেখানে অনেক বেশি ঠান্ডা থাকে। এবং সেই স্টাডিটা হয়েছিল, এটা বেসিক্যালি অনেক দিন ধরেই স্টাডিটা হচ্ছে, নেচার প্লান্টস এই স্টাডিটা বেরিয়েওছে। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এই কাঞ্চনজঙ্ঘার যে সাইটটা আছে এবং নেপালের যে বেসিক্যালি যে ফরেস্টটা আছে, সেই দুটোর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসছে হিমালয়ান রেঞ্জে। সেটা কীরকম, যে বেসিক্যালি আমরা খুব হাই অল্টিটিউডে আমরা দেখতে পাই বার্চ যে প্লান্টেশনসগুলো হয়, সেটা হচ্ছে বার্চ জাতীয় গাছগুলো, সেগুলো খুব ঠান্ডায় হয়। আর যেটা ফার যে গাছগুলো সেগুলো অনেক মানে উষ্ণ জায়গাগুলোতে একটু নিচুতে, মানে অতটা উঁচুতে নয়। এবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই যে ফার যে গাছগুলো প্রায় বছরে 11 সেন্টিমিটার করে এগিয়ে আসছে ওপরের দিকে, আর যেটা বার্চ ওপরে ছিল সেটা 6 সেন্টিমিটার করে নিচে নেমে আসছে। এটা তো একটা মানে আর একটা আশ্চর্যই ব্যাপার, যেখানে গাছ মাইগ্রেট করছে ডিউ টু কি, যে ক্লাইমেট চেঞ্জ। এটা কিন্তু চোখের সামনে এরকম অনেক কিছু আমাদের ভাবাচ্ছে যে আজ থেকে 100 বছর পরে গিয়ে হিমালয়ের অস্তিত্ব থাকবে কি না, বা আরও বেশ কিছু বছর পরে হিমালয়ের টেম্পারেচারস বলা হচ্ছে 4 থেকে 5 ডিগ্রি যদি বেড়ে যায় তাহলে সেটা কি হবে, সেটা কতটা আমাদের পক্ষে খারাপ হবে। সেটা কিন্তু একটা এই ধরনের যে স্টাডিগুলো, এগুলো কিন্তু মানে ভীষণ ইন্ট্রোডিসিপ্লিনারি স্টাডি। এখানে শুধু বটানিস্টরা নয়, এখানে এনভায়রনমেন্টের অ্যাসপেক্টস আছে, সেটা নিয়ে অ্যানালিসিস করার আছে, সেখানে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট আছে, সেটা নিয়ে বোঝবার আছে। সুতরাং এটা কিন্তু অনেক কিছু জিনিসকে ইন্ডিকেট করে, যেটা নিয়ে আমরা সাধারণ মানুষরা অনেক কিছু আমরা উড়িয়ে দিই, কিন্তু যে এটা ভাবনার কি আছে। কি মানে অসাধারণ একটা টপিকে হঠাৎ করে চলে এলাম। কি বুঝতে পারছো সাথীদি? দেখো, বুঝতে পারা মানে হচ্ছে যে পরিবেশের কিন্তু বোঝাটা এটা শুধু আমরা বুঝি না, মানে আমরা তো অনেক কিছু দেখছি, পড়াশোনা করছি, রিসার্চ পেপার পড়ছি, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, তখন একটা কনক্লুশনসে আসছি। সব থেকে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে, তুমি কোকিল পাখি তো জানো, কোকিল পাখিরও কিন্তু একটা মানে নিজস্ব বৈশিষ্ট্য থাকে যে বিভিন্ন জায়গায় যখন ভূমিকম্প বাড়ে কোকিলের ডাক প্রচুর শোনা যায়। সুতরাং জন্তু জানোয়াররা, সেই সব প্রাণীরা, তারাও কিন্তু এই জায়গাটাকে বুঝতে পারছে যে এখানে কতটা মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু তারা ধরতে পারে। আজকে শ্রীগালস বলো, আলবার্স যে পাখিগুলো বলো, তারা কিন্তু এই কোনো জায়গায় হঠাৎ করে যদি ঘূর্ণিঝড় হয়, তারা কিন্তু ফার্স্ট সেটাকে বুঝতে পারে যে সেখানে কোনো একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেটা একটা ঝড়ের পূর্বাভাস। এগুলো কিন্তু তারাও আমাদেরকে ইন্ডিকেশনস দেয়। তুমি বোধহয় শুনেওছো যে সুনামি যখন হয়েছিল, আজকে কিন্তু যে 2006-এর এতে যখন সুনামি হয়, তখন কিন্তু সেই জায়গাকার
যে প্রাণীগুলো ছিল তারা কিন্তু সবার আগে ধরতে পেরেছিল এবং তারা কিন্তু সেটাকে সেই ওয়েভটাকে অনেক আগেই বুঝতে পারে। বুঝতে পারি। সুতরাং এটা তো আমাদের অনেক কিছু ইন্ডিকেশনস দিচ্ছে। আজকে যে হঠাৎ করে আমরা জাপানের মানে উপকূলবর্তী অঞ্চলে ওরফিশ দেখতে পাচ্ছি, মানে এই ওরফিশ দেখা, এটাকে তো বলা হয় হচ্ছে সমুদ্রের মানে দেবতার দূত। হুম। মানে সেখানে যখন ভূমিকম্প হয় তখন এই ওরফিশগুলো উঠে আসে, মানে চারদিকে আর কি বেরিয়ে আসে। তো এখান থেকে তো অনেক কিছু আমরা হ্যাঁ, একটা আর্টিকেলও দেখছিলাম যে সমুদ্রের গভীর থেকে গভীরতম একটা জলের মাছ যার ওপরে উঠে আসার কোনো সম্ভাবনাই নেই, তাকে উপকূলবর্তী অঞ্চলে পাওয়া গেছে এবং সে তখন তারপরেই মৃত অবস্থায়। একদমই তাই। এরকম তো মানে অস্ট্রেলিয়ার এতটাই বিভিন্ন ভেতরে। হ্যাঁ। উপকূলবর্তীগুলোতেও পাওয়া যাচ্ছে। আর অত দূরে কেন, আমাদেরও এইখানেতে দীঘার বিভিন্ন জায়গাগুলোতে, কোস্টাল সাইডসগুলোতে ডলফিন থেকে শুরু হুম, করে হুম। তিমি মাছ থেকে শুরু করে মাঝে মাঝেই সেগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়। যে তাদের মানে একটা খুঁজে পাওয়া বা তাদেরকে হঠাৎ করে মৃতাবস্থায় খুঁজে পাওয়া, কেউ হয়তো জেলে যেতে যেতে সেটাকে খুঁজে পেল, কেন সেটা মারা গেল, কিভাবে মারা গেল, বা অতগুলো স্পিসিস হঠাৎ করে কেন ওখানেতে মারা গেল, এগুলো তো আমাদের বেশ কিছু পলিউশনসের ইন্ডিকেশনস দেয়। হয়তো সেই জায়গাটা এমন কিছু পলিউটেড হচ্ছে, তার জন্য এই ধরনের প্রাণীগুলো মানে এই অবস্থায় পৌঁছচ্ছে, সেটা তো আমরা বুঝতেই পারি। সেটা তো ঠিকই কথা। মানে তুমি যেটা এইমাত্র একটু আগে বললে যে এই যে তুমি মানে গাছেদের যে বিবর্তন সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা কতটা সৌভাগ্য বা কতটা দুর্ভাগ্য। মানে তুমি বললে না যে আর 100 বছর পরে হিমালয়ের অবস্থা কোথায় গিয়ে যেতে পারে, টেম্পারেচার কোথায় গিয়ে যেতে পারে, এখন অবধি কি অ্যাজাম্পশন করা যাচ্ছে? দেখো, লাস্ট একটা রিপোর্ট বেরিয়েছে, ওয়ার্ল্ড বেসিক্যালি এটা হচ্ছে ওয়ার্ল্ড ড্রট অ্যাটলাস, ঠিক আছে? তো সেই রিপোর্ট অনুযায়ী মানে ড্রট অ্যাটলাস মানে হচ্ছে কতটা আর কি খরা হতে পারে, এবং সেটাতে বলা হচ্ছে যে 2050-এর মধ্যে 75% গ্লোবালি কিন্তু আমরা এই মানে খরার শিকার হব, এবং সেটা হচ্ছে স্ট্রেস। 2050 মানে তো আর বেশি দিন নেই। সেটাই, এটা একদমই কিন্তু মানে আমি রিপোর্টস থেকে বলছি, এবং সেটা নিয়েও প্রচুর গবেষণা চলছে, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমরা তো কৃষিপ্রধান দেশ, হুম। এবং এই কৃষিপ্রধান জায়গায় কিন্তু আমাদের প্রায় মানে অ্যাপ্রক্সিমেটলি 23 থেকে 25 মিলিয়ন তো আমাদের বিভিন্ন চাষবাস করেই খাওয়া দাওয়া চলে, এবং সেখানে কিন্তু সব থেকে বেশি সয়াবিন যে চাষটা হুম, হয় হুম, হুম। সেখানে প্রচুর পরিমাণেতে এফেক্ট হবে, সেটা আশা করা যায়, মানে এখনও যা রিপোর্টে উঠে এসেছে। এবং সেগুলোকে আমাদের অল্টারনেটিভ ফার্মিংয়ের দিকে আসতে হচ্ছে। মানে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম হতে পারে, এবং আমরা এআই প্রযুক্তি কিন্তু এখানে কিছুটা ব্যবহার হচ্ছে, যে এখন নাসা থেকে সেই গবেষণাটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কতটা ওয়াটার স্ট্রেসড হয়েছে, সেই প্যাটার্নসগুলোকে অ্যানালিসিস চলছে, এবং সেই অনুযায়ী তারপর কিন্তু সেটার পলিসি এবং ম্যাপিং হবে, যে কি কাজ হবে বা সেখানে কি ধরনের পলিসি নেওয়া হবে, সেগুলো তারপর ডিসাইডেড হবে। আমার মানে শুনেই ভয় লাগছে। মানে একটা বিষয় নিয়ে অনেক সিনেমা হচ্ছেও, সেটা হচ্ছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। এটা আমরা কতটা এগিয়েছি মানে ধ্বংসের দিকে, মানে তোমরা কি বুঝতে পারছো? মানে প্রচুর এরকম সিনেমা হচ্ছে যে এই 2000 তুমি যেমন 50 বললে, 2000 আর একটু বেশি, যেমন 2060 2070 এরকম অনেক আর্টিকেল বেরোয়, ভুয়ো হোক সত্যি হোক সিনেমা হচ্ছে। তো এই এই দিকে আমরা কতটা এগিয়েছি, মানে ধ্বংসের দিকে কি সত্যি এগোচ্ছি? মানে দেখো, সত্যি কি সবটা ধ্বংস হয়ে যাবে? সেটা সেটা তো আমাদের পলিসি মেকারদের মানে ভাবনার বিষয় সব থেকে বড়, কারণ ওনারা যেভাবে পলিসিটাকে ডিসাইড করবে সেইভাবে কিন্তু আমাদের সমস্ত মানে এটা আজকে কিন্তু এনভায়রনমেন্ট ইজ অলসো পলিটিক্স, মানে এখানেও কিন্তু রাজনীতি আছে, এবং সেই জায়গাটা কিন্তু আমাদেরকে আরও আরও স্ট্রিক্ট হতে হবে, কারণ এনভায়রনমেন্ট নিয়ে রাজনীতি করা ঠিক নয়। ঠিক। কারণ এটা আমাদের এক্সিস্টেন্স, এটা আমাদের মানে বাঁচিয়ে রাখছে এই পৃথিবীর বুকে। সুতরাং এটাকে
বাঁচিয়ে রাখাটাই, তার জন্য যেটুকু আমাদেরকে চেঞ্জ করতে হয় বা যতটা আমাদেরকে নিজেকে পরিবর্তন করা যেতে পারে, যে সমস্ত পলিসিতে চেঞ্জেস আনা যেতে পারে, সেটুকু করা উচিত। আদারওয়াইজ কিন্তু আমরা ভীষণভাবে মানে ওয়ান ডে ইট উইল কাম যে আমরা কি দেখব সেটা খুবই মানে আমাদের কাছে অচেনা বা অজানা একটা জায়গায় এসে আমরা পৌঁছবো, এবং তখন হয়তো আমাদের আর কিছুই করার থাকবে না। কারণ যে হারে এখন ভূমিকম্প বাড়ছে, এই বছরই কিছুদিন আগেই আমরা যখন সিকিমে ছিলাম ওখানেও ভূমিকম্প হয়েছে, এবং শুনলাম যে আমাদের 7টা জায়গায়, গোটা ওয়ার্ল্ডে 7টা জায়গায় একই দিনে ভূমিকম্প হয়েছে। সেটাই, এই যে ভূমিকম্প আমাদের প্রত্যেক দিন মানে কোথাও না কোথাও, মানে তুমি দেখবে এই জাস্ট জানুয়ারি থেকে মার্চের মধ্যেই প্রচুর বার কিন্তু আমরা কম্পন অনুভূত করলাম। এবার সেটা আমাদের এরপর কোনো ভয়ঙ্কর কোনো কম্পন অনুভূত হবে কি না, এগুলো তো আমাদের সমস্ত কিছু নিয়ে গবেষণা চলছে এবং সমস্ত কিছুই চলছে, কিন্তু মানুষের কাছ থেকে যেটা মানে আরও বেশি করে যেটা বলা হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা যেটা বলা হয়েছে, যে সেখানে ক্লাইমেট অ্যাকশনস মানুষ কতটা করছে, মানে মানুষ কতটা ভাবছে ক্লাইমেট নিয়ে, সেটা তার প্রত্যেকটা পদক্ষেপে সে সেটা নিয়ে কতটা ক্লাইমেট সচেতন হচ্ছে, সেটা ভীষণভাবে জরুরি। আজকে আমরা যে কোনো একটা অ্যাক্টিভিটি যখনই করার কথা ভাবি, সেখানে কিন্তু মানুষ একটু সচেতন হয়েছে যে সে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছে না, সে জুটের ব্যাগ ব্যবহার করছে। বিভিন্ন এটাও খুব ইন্ডাস্ট্রি, শহরতলির কথা, কিন্তু সব জায়গায় আমি মানে অনেক জায়গাতেই প্লাস্টিকের ব্যবহার দেখছি, একদম নর্দমা ঠিক থেকে কথা। শুরু করে সমস্ত জায়গায়। একদম ঠিক কথা। এই সচেতনতাটা নেই বলেই আমরা কিন্তু আজকে এইভাবে তুমি আমি কথা বলছি, মানে এই সচেতনতাটা ভীষণভাবে সত্যি দরকার। প্রয়োজন। মানে আজকে মানুষকে জোর করে বলতে হচ্ছে যে তুমি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করো না, বা বাজার করতে গেলে পরে প্লাস্টিকের কোনো জিনিস তুমি নিও না। মানে আমি সবসময় যে কথাটা বলি যে আমরা 3 Rs জানি, মানে আমরা রিসাইকেল জানি, আমরা রিডিউসের কথা বলছি, আমরা রিইউজের কথা বলি, কিন্তু আমি আরও একটা আর এটার সাথে অ্যাড করি সবসময়, মানে সবথেকে বড় কথা পরিবেশ সচেতন হওয়ার জন্য, সেটা হচ্ছে রিফিউজ। মানে আজকে যদি আমি প্লাস্টিকটা অ্যাকসেপ্ট করে নিই, তার মানে আমি কিন্তু আর একটা মানে সেই দূষণ করলাম। সুতরাং আমার কাছে হয়তো এই মুহূর্তে যদি কোনো অল্টারনেটিভস না পাই, তাহলে অ্যাটলিস্ট আমি রিফিউজ করি যে আমি নেব না। তাহলে ওয়ান ডে যে আর কি বিক্রেতা আছে, সে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে আমার প্লাস্টিক্সটা কেউই নিতে চায় না, সুতরাং সেটা রাখার কোনো মানে হয় না। সুতরাং এই দিনটা কবে আসবে আমি জানি না, এই সত্যি জানি জায়গাটা না। দরকার তো সচেতনতা তো মানুষকে মানে হওয়াটা দরকার। আজকে মানুষ যেমন প্রচুর গাছ লাগাচ্ছে, এটা হয়তো এতদিন আগেও আমরা দেখিনি মানুষের মধ্যে সেই সচেতনতাটা, কিন্তু এখন লাগাচ্ছে, এখন প্রত্যেকে চেষ্টা করছে যে কোনো ছাদ বাগান করতে, কিচেন গার্ডেন করতে, এবং স্কুলগুলো করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় হচ্ছে। সুতরাং মানুষ কিছুটা সচেতন হয়েছে, কিন্তু আরও বেশি সচেতনতা দরকার, আরও অ্যাক্সিলারেশনস দরকার। মানে ঠিক। ক্লাইমেট অ্যাকশনস হচ্ছে, কিন্তু সেই জায়গাটা অ্যাক্সিলারেট হচ্ছে না। এবার তোমাকে যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে ই ওয়েস্ট ব্যবস্থাপনা, এই বিষয়টা কি এবং তার সব থেকে বড় চ্যালেঞ্জেস কি কি রয়েছে? একদমই তাই, তুমি হাতে যেটা নিয়ে বসে আছো বা আমিও যেটা আছি, সেটাই আলটিমেটলি ই ওয়েস্ট। মানে ওয়ান ডে ওয়েন ইট উইল ফিনিশ এটার হোল কমপ্লিশনস অফ দ্য লাইফ সাইকেলস, তারপরেই কিন্তু সেটা ওয়েস্ট হয়ে যায়। এবং এভাবেই শুধু মোবাইল নয়, আমাদের চারপাশে যে সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্র আছে সবই কিন্তু ইলেকট্রনিক ওয়েস্টের আন্ডারে আসে। আমার ইলেকট্রনিক ওয়েস্ট নিয়ে আমি একটি বইও লিখি, এবং সেখান থেকে যেটা সবথেকে বড় কথা যেটা মানুষকে বলবো, যে যখন আমরা বাড়ি থেকে কোনো ইলেকট্রনিক গুডসকে যখন ডিসপোজ করি, মানে ফেলে দিই, সেটা কখনোই কিন্তু আমার মেইনস্ট্রিম ওয়েস্টের সাথে মিশিয়ে দেওয়াটা ঠিক নয়। কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ হেভি মেটালস থাকে,
পারদের মতো ভারী ধাতু থাকে, হুম সেগুলো খুব সহজে কিন্তু যারা সোর্স সেগ্রিগেশনস না করে এমনি মিশিয়ে দেয়, সেখান থেকে আমাদের কিন্তু ফুল আর্থে লিচেট হয়ে বিভিন্ন জলের মধ্যে চলে আসছে। এই যে তুমি দেখছো হঠাৎ করে আমাদের স্কিন ক্যান্সার, আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সারের রেট অফ ক্যান্সার কিন্তু আমাদের অনেক বেড়েছে। হুম আজকে কিন্তু আমরা সেখানে কিন্তু এই ইলেকট্রনিক ওয়েস্ট ইজ অলসো ওয়ান অফ দ্য মেন রিজন, যেটাকে আমরা প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারছি না। মানে এটা এত বেশি পরিমাণে আমাদের তৈরি হচ্ছে এবং সেখানেতে আমাদের মানে কোনোভাবেই এটাকে রিসাইক্লিং প্রসিডিউরের মধ্যে আমরা এখনো ইমপ্লিমেন্ট করিনি, যে আমরা সমস্ত অফিস এখানেই জমা করবে বলা হচ্ছে, বাট ইমপ্লিমেন্টেশনস দরকার, শুধু খাতায় কলমে নয়। মানে সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, ডকুমেন্টেশনস নয়, সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্টেশনস দরকার। আদারওয়াইজ কিন্তু এই ইলেকট্রনিক ওয়েস্টের যে হার্মফুল এফেক্টসগুলো আছে, কারণ আমি প্রথমেই বললাম প্রচুর পরিমাণে ভারী ধাতব মৌল যে কোনো রকম, হুম সব থেকে একটা আশার আলো যেটা বলতে পারি যে ইলেকট্রনিক ওয়েস্ট কিন্তু থেকে আবার বিজনেস অপরচুনিটি আছে। মানে হ্যাঁ মানে এখন ইলেকট্রনিক, এক্সচেঞ্জ হয়ে গেছে এখন। হ্যাঁ এক্সচেঞ্জ শুধু না, মানে ইলেকট্রনিক ওয়েস্ট থেকে আমরা বেশ কিছু গোল্ড, প্ল্যাটিনামের মতো মেটালও পাওয়া যায়। আচ্ছা মানে তো সেই জন্য যদি সেটা থেকে কেউ সেটাকে প্রসেস করে সেটা পর্যন্ত সেই বিজনেসে আসতে চায়, তো এটাও একটা ইনকাম সোর্স হিসাবে কাজ করতে পারে। মানে ফোনের মধ্যে গোল্ড প্লাটিনাম পাওয়া যায়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা আমি কোনো গল্প কথা বলছি না, এটা তুমি যে কোনো রিসার্চ পেপার তুমি সার্চ তোমার থেকে করলে আমি পরে এটা গল্প কথা বলছি তুমি না। এটা পাবে যে আমরা যে সমস্ত ইলেকট্রনিক গুডসগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ল্যাপটপ বা হ্যাঁ হ্যাঁ কম্পিউটার মাদারবোর্ডস থেকে শুরু করে হুম সেগুলোকে স্ক্র্যাপিং করা হচ্ছে, এগুলো খুব আনঅর্গানাইজ সেক্টরেতে স্ক্র্যাপিং হয়, কিন্তু এটাকে যদি প্রপারলি আমরা প্রসেস করি সেটা কিন্তু আমাদের গোল্ড, সিলভার, নিকেলস এই ধরনের মেটালস, প্ল্যাটিনামসের মতো মেটালসগুলোকে বার করতে পারা যাবে। সুতরাং এটা কিন্তু আজকে ইয়াং জেনারেশন যে স্টার্ট আপ নিয়ে আমরা বিভিন্ন কথা বলি, কথা বলছে। সুতরাং এই ইলেকট্রনিক ওয়েস্টকে আমরা সোর্স সেগ্রিগেশনস করে এখান থেকে কিন্তু একটা নতুন স্টার্ট আপ তৈরি করতে পারি। সুতরাং এটা একটা আশার আলো। ইন্টারেস্টিং ব্যাপার, আমি তো এই প্রথম জানলাম। মানে ফোনটা, মানে পুরোনো ফোন আমরা কত কম দামে বিক্রি করে দিই। একদমই তাই, মানে কিন্তু সেখান সেটা থেকে যে মানে আমরা বার করতে পারবো না, এটা সেটা তো একটা স্বাভাবিক প্রসেস বিষয়, আছে, মানে কারণ আমাদের মানে কিন্তু পুরোনো এটা হয়ে গেছে করা কাজ যাবে, হ্যাঁ, সেটাকে ফোনটা করা অন যাবে। না হলে মানে সেটার কোনো কিছু দামই নেই, ওটা ফেলেই দিতে হবে এরকম একটা। একদম তাই। তারপর যেটা হচ্ছে যে মাইক্রোপ্লাস্টিক, যেটা নিয়ে আমরা কথাও বলছিলাম, এই তুমিও আমাকে এই পয়েন্টটা পাঠিয়েছো যে প্লাস্টিক কিভাবে আমাদের এই বায়োডাইভার্সিটিকে বিব্রত করছে। সব থেকে একটা মানে আশ্চর্যকর জিনিস যে আমরা মাইক্রোপ্লাস্টিক ব্লাডের মধ্যে পাওয়া যায়, আমাদের রক্তে। মানে মাইক্রোপ্লাস্টিক আগে হিমালয়ের মাউন্ট এভারেস্টে পাওয়া গেছে, হ্যাঁ সেটা সমুদ্র তল থেকে ৯,০০০ কিলোমিটার দূরে গিয়ে পাওয়া যাচ্ছে, সেটাও দেখেছি আমরা। এটাও দেখেছি যে বিভিন্ন মানে প্রশান্ত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের একেবারে ৭ মাইল নিচে সেখানে পাওয়া গেছে, সেখান থেকেও পেয়েছি। কিন্তু আজকে মাইক্রোপ্লাস্টিক্স যে আমরা পাচ্ছি রক্তের মধ্যে, এটা কিন্তু গবেষণা থেকে উঠে এসেছে এবং রক্তের মধ্যে বিভিন্ন নমুনা সংগ্রহ করে এটা দেখা গেছে যে পলিস্টাইরিনস এবং এই মাইক্রোপ্লাস্টিকটা জানো তো একেবারে কিন্তু 5 ন্যানোমিটারের একটা পার্টিকেল সাইজেরও কম। মানে আমরা যেগুলো বাতাসের যে ধূলিকণা বলি বা যেগুলো আমরা পার্টিকুলেট ম্যাটার্স বলি, যেগুলো পলিউটেন্ট হিসাবে কাজ করে, মানে PM2.5, PM10, তার থেকেও ছোট সাইজ। মানে এটাকে যখন ব্লাডের মধ্যে দেখা গেছে সেটা কিন্তু 0.0000007, মানে আমার 1 মিলিমিটারের 1000 ভাগের 7 ভাগ তার ব্যাস, মানে সাইজটা এত ক্ষুদ্র, এবং সেটা পাওয়া যাচ্ছে আমার ব্লাডের মধ্যে। এবং এটাই হচ্ছে সব থেকে, এবং মানুষ কিন্তু জানে না, এই যে আমরা প্লাস্টিকের বটলসে জল খেয়ে ফেললাম, কিন্তু এই বটলসে বহুদিন ধরে থাকতে থাকতে এগুলো কিন্তু মাইক্রোপ্লাস্টিক্স হিসাবে জলের মধ্যে থেকে থাকছে
এবং সেটাই আমরা কিন্তু খেয়ে ফেলছি, সেগুলোই আমাদের, আমি প্লাস্টিকের বটলেই জল খাচ্ছি। কিন্তু সেটা কখনোই এখন করাটা ঠিক নয়। এখন সবসময় বলা হচ্ছে এমন কিছু তুমি গ্লাসের বটল ইউজ করো, এই ধরনের মানে যেগুলো তোমার মানে মাইক্রোপ্লাস্টিক্সের সোর্স আছে সেরকম কোনো জায়গায় কিন্তু, কারণ এগুলোর মধ্যে সাংঘাতিক মানে ক্ষতিকারক পদার্থ, পলিস্টাইরিন, পেট একদমই কিন্তু সাংঘাতিকভাবে আমাদের ক্ষতি করে। আমরা সেই খাবারের কন্টেনার হিসেবেও তো প্লাস্টিক ইউজ করি, একদম মাইক্রোওয়েভ। একদম তাই, এবং সেটা কখনো করা উচিত নয়। এই মাইক্রোওয়েভের মধ্যেও যে আমরা যে যে কন্টেনারগুলো ইউজ করছি, অফকোর্স সেগুলো কিন্তু গ্লাসের থাকা ভীষণভাবে দরকার, কারণ সেটার সাথে আবার টেম্পারেচার্স আসছে, মানে দুটো মিলিয়ে মাইক্রোপ্লাস্টিক্স তো আছেই, তার সাথে আবার টেম্পারেচার্স, মানে দুটো মিলিয়ে আরও বেশি আমাদের কিন্তু ক্ষতি করছে। মানে এটা আমাদের শরীরে কী কীভাবে ক্ষতি করতে পারে? দেখো, যখন রক্তের মধ্যে মিশছে তখন কিন্তু আমরা বিভিন্নভাবে সেটা নিয়ে উইক হয়ে যাই, এবং আমাদের এই যে নানা রকমের ইন্ডিকেশনস, কখনো আমরা দেখি ত্বকের সমস্যা হয়, বা কখনো আমরা দেখি যে বিভিন্নভাবে নার্ভাস ডিপ্রেশনস হয়ে যাচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু এটার এখনও স্টাডিজ চলছে, মানে যে এটা কোথায় কোথায় প্রভাব ফেলছে। কারণ আগে আমরা দেখেছিলাম যে মাইক্রোপ্লাস্টিক্স পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীগুলো খেয়ে ফেলছে, মানে সমুদ্র তলের মধ্যে যখন থাকে, সমুদ্রের মধ্যে মাছ থাকছে, মাছের পেটের মধ্যে গিয়ে আমরা যে প্লাস্টিকগুলো দীঘায় ঘুরতে গিয়ে ফেলে আসছি বা বিভিন্ন জায়গায় ফেলে আসি, সেগুলো কিন্তু সামুদ্রিক প্রাণীগুলো, উপকূলবর্তী অঞ্চলের প্রাণীগুলো কিন্তু সেগুলো খাচ্ছে, এবং সেগুলোকে তারা খাবার হিসাবে গ্রহণ করে তাদের কিন্তু পুরো যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেখানে প্লাস্টিক্স যদি পাওয়া যায় তাহলে তো তাদের ফুল সিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে, তাদের তো পুরো এন্ডোক্রাইন সিস্টেমসটাই পুরো ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে। সুতরাং এগুলোর কিন্তু অনেক কম্পোনেন্ট থাকে যেগুলো আমাদের কার্সিনোজেনিক, ক্যান্সারাস, এগুলো নিয়ে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। সাংঘাতিক মানে ব্যাপার। আচ্ছা, আমাদের ভারতবর্ষে কি প্লাস্টিক মুক্ত ভারতবর্ষ হওয়া সম্ভব কোনোদিনও? দেখো, এটা আমাদের সদিচ্ছার ব্যাপার এবং আমাদের পলিসি লেভেলের চেঞ্জেসের যেভাবে আসবে সেটার ব্যাপার, কারণ এটা তো একজন করলে হবে না, এটা একটা সমষ্টিগত, অবশ্যই। মানে শুধু তুমি বা আমি চিন্তা করলে হবে না, এটা আমাদের প্রত্যেককে যদি আমরা আমাদের ডেলি অ্যাক্টিভিটিতে এই চিন্তা ভাবনাগুলোকে করতে পারি তাহলে আমাদের কিছু চেঞ্জেস হলেও হতে পারে, সেটা অ্যাটলিস্ট আমাদের নেক্সট জেনারেশনস সেটা নিয়ে মানে তার সুফলটা তারা পাবে। কারণ আমরা এখন প্লাস্টিক ছাড়া লাইফ ভাবতেই পারছি না। সে না হয় আমরা পলিথিন ব্যবহার করা কমিয়ে দিলাম, আমরা শপিং মল থেকে এখন কাগজের ব্যাগ ইউজ করছি, বা সব কিছুই। কিন্তু যেটা হচ্ছে যে এই যে খাবারের বাসন বা যেখান থেকে আমরা খাবার নিয়ে আসছি, মানে পুরো জীবনটাই তো একটা প্লাস্টিক দিয়ে না, এটা প্লাস্টিক মোড়া হলে হবে না, মানে এটাকে তোমাকে খুব দ্রুতই প্লাস্টিক বিহীন করতে হবে, কারণ যত তুমি প্লাস্টিক্সের দেখতে পাচ্ছ যে প্লাস্টিক কিন্তু কনভার্ট হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায়, সুতরাং একটা বড় প্লাস্টিক্স অতটা কিন্তু কোনো ক্ষতি করে না, তুমি মাইক্রোপ্লাস্টিক দেখতে পাচ্ছ না, আমি যে সাইজটা বললাম সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আমার পক্ষে দেখা সম্ভব নয়, সেটা কিভাবে আমার জলের বোতলের সাথে অনেক দিন পড়ে রয়েছে জলের বটলস, আমরা গেলাম দোকান থেকে কিনলাম, খেয়ে নিলাম, কিন্তু সেই খেতে খেতেই কিন্তু জলের মধ্যে দিয়েই কিন্তু আমি সেই আমরা মিনারেল ওয়াটার যে বটলে খাই, তাহলে সেই বটলেও জল খাওয়া উচিত না? নয়, তাহলে আমরা রাস্তায় ধরো তেষ্টা পেলো, তোমাকে জল ক্যারি করতে হবে অফকোর্স, মানে এটা তো এটা মানে আমাদের সেই অভ্যেসটা। দেখো, আগে আমরা যখন আমরা ছোটবেলায় দেখতাম কিন্তু আমাদের যখন বাড়ি থেকে কেউ বাজার যেত তখন কিন্তু বাজারের একটা ব্যাগ থাকতো, আমিষ ব্যাগ, নিরামিষ ব্যাগ, তাই তো? এটা অনেকেই দেখেছে, মানে অ্যাটলিস্ট যারা 80s 90s বড় হয়েছি আমরা কিন্তু দেখেছি এরকম একটা সিস্টেম ছিল, কিন্তু হঠাৎ করে এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যারা দোকানের বিক্রি করে তাদেরকে জোর করি, তোমার কাছে প্লাস্টিক নেই, নেবো না তোমার কাছ থেকে, তাই না? সুতরাং এইটা আমাদের এই অভ্যেসটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, যে আমরা বরং তাদেরকে শেখাবো যে কোন জায়গাটা তোমরা প্লাস্টিক্সটা দিও না, সেখানে আমি কাপড়ের ব্যাগ এনেছি, আমার কাপড়ের ব্যাগের মধ্যে তুমি দিয়ে দাও, একটা ছোটোখাটো করে ব্যাগের মধ্যে রাখাই যায়,
প্রত্যেকে যারা ডেইলি হিসাবে জিনিসপত্র কেনাকাটি করি, একটা ছোট ব্যাগ রেখেই দিলাম, করাই যেতে পারে। প্রসঙ্গে আর একটা প্রশ্ন উঠে আসে, হচ্ছে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি। সেই ফ্যাশন ইন্ডাস্ট্রি কতটা আমাদের ইকো ফ্রেন্ডলি হয়েছে? দেখো, ফ্যাশন ইন্ডাস্ট্রি হচ্ছে এখন মানে বলবো কি যে সেটা ওয়ান অফ দ্য মেন হচ্ছে তোমার যে ওয়াটার পলিউশনস করছে, তার একটা ওয়ান অফ দ্য মেন ইন্ডাস্ট্রিজ। কারণ আমরা জানি যে যে কোনো ধরনের যে ফার্স্ট ফ্যাশন, এখন কিন্তু ফার্স্ট ফ্যাশনসটাকে এখন একেবারেই বন্ধ করা হচ্ছে, বলা হচ্ছে ওয়ান মাস্ট গো ফর দ্য স্লো ফ্যাশন প্যাটার্ন। মানে তুমি যে কোনো জিনিসকে খুব কুইক মানে কুইক একবার পরলাম সেটাকে, না আর এটা পরা যাবে না, নট দ্যাট, যে তুমি সেটাকে আবার রিইউজ করো, যতদিন পারা যায় সেটাকে মানে ইউজ করার কথা বলা হচ্ছে। এটা কি বলা হচ্ছে? স্লো ফ্যাশন। এখন স্লো ফ্যাশনটাকে রেকমেন্ড করা হচ্ছে। আর একটা জিনিস বলা হচ্ছে যে আপসাইক্লিং করা, মানে দিস ইজ আ নিউ কনসেপ্ট, আপসাইক্লিং অ্যান্ড রিসাইক্লিং। রিসাইক্লিং তো আমরা দেখেছি ছোটোবেলায় প্রত্যেকের বাড়িতে একটা সুন্দর কাঁথা তৈরি করা হতো, সেটা তো রিসাইক্লিং। সেটা তো আমাদের মানে সেই নকশিকথার মাঠ থেকে শুরু করে আমরা কিন্তু এই কাঁথা জিনিসটা কিন্তু প্রথম চিনতে শিখেছি, এবং সেটার তো অনেক মানে অনেক হিস্ট্রি আছে সেটা নিয়ে। কিন্তু কাঁথা তার মানে আমাদের ট্র্যাডিশনালি ছিল, তার মানে আগে আমরা অনেক ইকো ফ্রেন্ডলি ছিলাম। আর এখন আমরা কি হচ্ছে যে সেইটা ইউজ করা যাবে না, আমরা অন্য কিছুকে ইউজ করছি। সুতরাং এই আপসাইক্লিংয়ে বলা হচ্ছে যে এই পুরনো যে জিনিসগুলো আছে সেগুলোকে ডেকোরেট করে, সেগুলোকে একটু অন্যরকম রূপ দিয়ে সেটাকে ফিরে আসছে আমরা এখন। এবং প্রচুর কিন্তু মানে আমারও অনেক বন্ধুরা, আমার অনেক তারা কিন্তু করছে, এই ধরনের বিজনেস করছে, এবং সেটা সাস্টেনেবলি রান করা। আরও একটা জায়গায় কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজে চেঞ্জেস আসছে, এবং আসাটা ভীষণভাবে দরকার, যেটা হচ্ছে ডাইয়ের ব্যবহার। যে কালারগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো থেকে ভীষণভাবে কিন্তু মানে এই ভারী ধাতব যে কালারগুলো, লেডের কালারগুলো, এগুলো ভীষণভাবে আমাদের ক্ষতি করে দিচ্ছে পরিবেশের। সেখানটা বলা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি ডাইতে আসা হোক, সেটা অনেক মানে আমাদের স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য ভালো। এবং সবথেকে বড় কথা যে মেটেরিয়ালসটা যেটা ইউজ করা হয় সেটাও কিন্তু আজকে যে কটনটা ইউজ করার কথা, কটন আমরা জানি যে হ্যাঁ প্রচুর জল লাগে, কিন্তু এরকমও এখন প্রজেক্টস নিয়েছে, এবং সেটা WWF এর নিউ প্রজেক্টসও এসেছে যে কী করে সাস্টেনেবলি কটন তৈরি করা যায় উইথ নট মাচ ওয়াটার ইউজেস। সুতরাং লেস ওয়াটার টেকনোলজি ইউজ করে যে ফ্যাশনেবল ম্যাটেরিয়ালসগুলো আসছে, সেই ম্যাটেরিয়ালসগুলোর দিকে কিন্তু আমাদেরকে ফোকাস হতে হবে, এবং সেটাই কিন্তু সাস্টেনেবল ফ্যাশন। আজকে আমাদের যে কোনো ইন্ডাস্ট্রির এগিয়ে যাওয়া বা সেটা সাস্টেন করার জন্য ভীষণভাবে দরকার এই চিন্তাভাবনাটা। তাহলে তো মানে আমাদের যদি এরকম চেঞ্জেস আসেও, তাহলে কি এইখানের দাম বাড়ার সম্ভাবনাও তো বেশি? অফকোর্স বেশি। আজকে আমি যখন বিনা পয়সায় আমাকে একটা প্লাস্টিক দিত, আমি নিয়ে আসতাম। আমাকে যখন কোনো একটা জিনিস কিনতে গিয়ে 10টা টাকা দিতে হচ্ছে, তখনও কিন্তু আমি দিচ্ছি। সুতরাং টাকাটা কিন্তু মানুষের কাছে, দামটা কিন্তু মানুষের কাছে কোনো মানে অতটা ব্যারিয়ার থাকে না, যদি সেটা সাস্টেনেবল ইউজ হয়, যদি সেটা আমার মানে নেচারের জন্য ঠিক থাকে, আমার পরিবেশের জন্য ঠিক থাকে, তার জন্য কিন্তু আমি 10টা টাকা বেয়ার করতেই পারি। সেটা তো হয়তো আমার চারদিকটা পরিবেশটা ঠিক রাখবে, সেই স্বার্থে কিন্তু কোনো জিনিস যদি একটু কস্টলিও হয় আমরা সেটা বেয়ার করি। ঠিক। সাথে দিয়ে আবার একটা অন্য প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে এই যে এখন তো বসন্তকাল, চারিদিকে লাল পলাশের সময় আমরা ফেসবুক জুড়ে দেখতে পাচ্ছি, প্লাস বিভিন্ন ফটোশ্যুটস, লাল পলাশই চারিদিকে, কিন্তু শ্বেত পলাশও এক্সিস্ট করে, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। একদম ঠিক। আমরা এই বসন্তকাল পড়লেই লাল পলাশে চারদিকটার রঙের রাঙিয়ে ওঠে, ভীষণ ভালো লাগে। কিন্তু আরও একটা জিনিস বলবো যে আমাদের সমস্ত জিনিসেই আমাদের কিছু টেকনোলজিক্যাল আপলিফমেন্ট আসছে, এবং
এটা রিসেন্টলি বিভিন্ন ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি বিভিন্ন রিসার্চের মাধ্যমে তুলে ধরেছে এবং তারা চেষ্টা করছে, এবং বাঁকুড়া ইউনিভার্সিটিও চেষ্টা করছে যে তাদের এই বিভিন্ন রিসার্চের মাধ্যমে তারা শ্বেত পলাশকে কনজার্ভ করছে। মানে দেখা গেছে যে হারিয়ে যাচ্ছে কেন? অ্যাকচুয়ালি কী বলো তো, মানে মানুষের যেভাবে শ্বেত পলাশটাকে বিভিন্নভাবে তারা ইউজ করে নিচ্ছে, মানে বিভিন্ন কাজে ইউজ করে নিচ্ছে, মানে সেখান থেকে ওষুধ তৈরি করছে। আচ্ছা। সেই জন্য শ্বেত পলাশটাকে আর সেখানে আর বেশি তৈরি হতে দিচ্ছে না, মানে থাকছে না। সেই জন্য এটাকে একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার। এবং এই প্লান্ট টিস্যু কালচারের মাধ্যমে আমরা এই পলাশ গাছগুলোকে ছোট থেকে আরও একদম বড় করা অবধি ল্যাবরেটরির মধ্যে সেটা করা সম্ভব হয়, এবং সেটাকে তারপর হার্ডনিং করে বাইরেতে রাখা হচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় কলা গাছ দেখেছি যে প্লান্ট টিস্যু কালচারে করা হয়েছে, বাঁশ গাছ করা হয়, বিভিন্ন ফুলের গাছ প্লান্ট টিস্যু কালচারে করা হয়। কিন্তু এটা এখন এই কনজারভেশনসটা করার জন্য এটা নতুন এই পদ্ধতিটা শ্বেত পলাশের জন্য করা হয়েছে, এবং এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, এবং এভাবে আমরা শ্বেত পলাশকে বাঁচিয়ে রাখতে পারবো, এটা আশা রাখা যায়। আচ্ছা সাথী, মানে তোমাদের তো প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে হয়, বিভিন্ন রকমের অবাক করা জিনিসপত্র শুনতে হয়। আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে অনেকটা গল্পের মতো লাগছে, এটা শুনতে ভালো লাগছে, ভয় করছে, কিন্তু সব বিষয় আমাদের কাছে একটা গল্পের মতো। তো তোমরা যখন রিসার্চ করো, তোমাদের কাছে এমন কি কি কেসেস আসে বা এমন কি কি বিষয় তোমরা রিয়েলাইজ করো যেগুলো তোমাদেরকেও অবাক করে? যেরকম তুমি বললে যে সাহারা মরুভূমির কথা, তুমি যেরকম বললে হিমালয়ান ট্রিজের কথা, সেই রকম আরও যদি কিছু শেয়ার করো, তাহলে মানে আমাদের ভীষণ ভালো লাগছে শুনতে। ভালো লাগছে মিন্স ভয়টাও করছে সাথে সাথে, যে আমাদেরকে কতটা মানে কতটা কতটা সচেতন হতে হবে। একদমই। এটা একটা গল্প শেয়ার করি তোমার সাথে। সেটা হচ্ছে যে বিভিন্ন রিসার্চের কাজে তো বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং সেই জন্য বহু জায়গায় গেছি, কাজ করছি, সেগুলো মাধ্যমে বহু মানুষের সাথে কথা হয়। এবং এই সময় আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে তুমি কখনো আগে শুনেছো ক্লাইমেট রিফিউজি? না। এই ক্লাইমেট রিফিউজি মানে জলবায়ু উদ্বাস্তু। এই জলবায়ু উদ্বাস্তু যে হতে পারে সেটা কিন্তু মানুষ আগে কখনো ভাবেনি। মানুষ কিন্তু শুধু ভাবে যে যুদ্ধের কারণেই কিন্তু উদ্বাস্তু হয়। সুতরাং জলবায়ু যে উদ্বাস্তু তৈরি করছে সেটা কিন্তু মানুষের কাছে এখনো পর্যন্ত খুব কমন সেন্স, যে হ্যাঁ জলবায়ু চেঞ্জের ফলে যে মানুষ উদ্বাস্তু হতে পারে, বা তার ভিটে মাটি ছেড়ে তাকে তার প্রফেশনস ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে, সেটা কিন্তু এখনও আমাদেরকে অবাক করে না। এবং এই অবাক করার মতো আমাদের কাছে সেরকম এক্সাম্পলস আমরা হয়তো দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু সেটা হচ্ছে সারা পৃথিবীতে, প্রত্যেকটা দেশে কিন্তু এই জলবায়ু উদ্বাস্তু তৈরি হচ্ছে। এবং খুব খুব একটা মানে আমি যদি তোমাকে দিই থিওরি, সেখানেও তুমি দেখতে পাবে যে বিভিন্ন কান্ট্রিতে মানুষ কিন্তু যে জায়গায় খুব বেশি শীত পড়ে, মানুষ চাইছে না আর সেই জায়গায় থাকতে, সেখান থেকে সরে এসে সে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই ধরনের মাইগ্রেশনসটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। সুতরাং যেখানে নাতিশীতোষ্ণ পরিবেশ, নাতিশীতোষ্ণ, তার মানে মানুষের এক্সট্রিম কোনো এনভায়রনমেন্টে মানুষ থাকতে পারছে না। এছাড়া জলবায়ু উদ্বাস্তু আমরা যাদেরকে বলছি তারা কিন্তু একেবারে ভিটেমাটি ছাড়া। এটা কাজ করতে গিয়েই আমি দেখি, মানে আমি কাজ করতে গিয়ে আমি শ্রীলঙ্কার একদম একটা এমন সাইডে গেছিলাম, সেখানে বেসিক্যালি আমার যে ইউনিভার্সিটিতে কাজ ছিল তার পাশে কিন্তু প্রচুর পরিমাণে জলবায়ু উদ্বাস্তুদের আমি খুঁজে পেলাম। এবং তাদের সেখানে এমনভাবে তারা উপকূলবর্তী অঞ্চল, একেবারেই তুমি শ্রীলঙ্কার পূর্ব দিকটা আমি বলছি, কলম্বিয়া সাইডটা নয়, এবং সেখানে তাদের জনজীবন, তাদের থাকা, তাদের মানে জীবন ধারণটা দেখলে তোমার রীতিমতো কষ্ট হবে। এবং সেখানে মানে সেখানে তাদের কিন্তু কিছু এক্সিস্ট করার মতো কিছু নেই, মানে তারা মানে পাসেকোন্ডা বলে একটা জায়গা আছে, সেখানে তারা কোনো রকমে বেঁচে আছে। এবং দেখা যাচ্ছে 75% কিন্তু সেখানে মেয়েরা আছে এই উদ্বাস্তুদের মধ্যে।
সুতরাং আজকে সারা পৃথিবী মানে জুড়ে তারা কি মানে ক্লাইমেটের কারণে অন্য কোথাও থেকে অন্য কোথাও জায়গায় শিফট শিফট হয়েছে, অন্য জায়গায় শিফট হচ্ছে। এবং সেটা কিন্তু মানে আমি বলছি না যে ওখানেই হচ্ছে, আমাদের খুব বাড়ির কাছে সুন্দরবন। তুমি সুন্দরবনেতে একটা আয়লা হয়ে গেল, হুম তারপর তুমি দেখবে একটা আমফান হয়ে যায়, তারপর তুমি দেখবে শুধু ত্রাণ ত্রাণ কিন্তু আমার ক্ষণিকের জন্য সেই মানে পরিস্থিতিটাকে কন্ট্রোল করে, কিন্তু সেটা একটা মানে উদ্বাস্তু যখন সে হয়ে যায়, তার যখন বাড়িটা ভেঙে পড়ে যায়, তার যখন সেখানে ভিটেমাটি তার কেউ থাকে না, তাকে কিন্তু সেই জায়গাটা থেকে আপরুটেড হতে হচ্ছে। এবং সেটা কিন্তু সে কখনোই সেই জায়গাটা ফিরে আসতে সহজে পারে না। এবং এটা কিন্তু উদ্বাস্তু তৈরি করছে। আজকে বাংলাদেশ উদ্বাস্তু তৈরি করছে, আজকে বিভিন্ন দেশ কিন্তু উদ্বাস্তু তৈরি করেছে। এটা জলবায়ুর কারণে, এটা আমরা এখনো মেনে নিতে পারিনি। এবং সেটা শুধু আমরা নয়, এটা এখনও আমাদের পলিসি মেকার্সদের মধ্যেও কিন্তু এখানে অনেক রকম টার্মস অ্যান্ড টার্মিনোলজি নিয়েও দে আর নট ভেরি কনফার্ম, যে এটা জলবায়ু উদ্বাস্তু বলবো না এনভায়রনমেন্ট মাইগ্রেন্টস বলবো, মানে হুইচ ক্যান বি দ্য সুন্দরবনের পারফেক্ট। আমার যদি খুব কাছে সুন্দরবনই দেখি, সুন্দরবনের ওপর দিয়ে যে ঝড় বইছে, মানে সেখানকার জনজীবন, সেখানকার যা জীবিকা, সবের সবের মানে সব মিলে, এমনকি পশু পাখিদের ওপরেও যেভাবে যে ঝড় যাচ্ছে, ম্যানগ্রোভ ম্যানগ্রোভের সংখ্যা কমছে, যা দেখতে পাচ্ছি আর কি নিউজ আর্টিকেলে যেগুলো পড়ছি, এগুলো কি বাড়তেই থাকবে নাকি শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিংই দায়ী, নাকি আমাদের মানুষরাও মানে এর অবশ্যই মানে ম্যানমেড কিছু রয়েছে? অবশ্যই তাই, মানে আমরা তো মানে জায়গার ম্যানগ্রোভ কেটে সেখানে তো কনস্ট্রাকশনস করে দিচ্ছি, সুতরাং আমরা তো কিছুটা দায়ী অবশ্যই। এবং সেখান থেকে আমরা মানে বাঁচিয়ে রাখতে পারছি না সুন্দরবনকে। কিন্তু একটা খুব মানে খুব কঠিন সত্য, সেটা হচ্ছে আজকে সুন্দরবন যদি না থাকে তাহলে কিন্তু আমরাও থাকবো না। হ্যাঁ অবশ্যই, আমরা ছোট থেকে পড়ে এসেছি এদিকে কারণ ভারতবর্ষ আমাদের ওপরের পর্বতমালা, নিচে মানে পশ্চিমবঙ্গের কতটা সমস্ত গার্ড করে রকমের রেখেছে সুন্দরবন। ঘূর্ণিঝড়গুলো কিন্তু সুন্দরবন সুন্দর একা একাই সামলায়। সামলায়। এবং সেই জায়গাটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে যেভাবে সুন্দরবন আমাদেরকে কভার করে রেখেছে, এবং হয়তো বেশিরভাগটা আছে বাংলাদেশে, কিন্তু যেটুকু আমাদের আছে, আজকে ঘোড়ামারা দ্বীপ, তার কোনো অস্তিত্ব নেই, মানে স্যাটেলাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আজকে কিন্তু সুন্দরবনের আয়তন কমছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদেরকে অনেক বেশি করে ভাবাচ্ছে যে সত্যি আমাদের অস্তিত্ব কতটা থাকবে, বা কতদিন আমরা সঠিকভাবে তার ভালোভাবে সাথে বেঁচে দিয়ে আমি থাকতে একটা খুব পারবো। সরলভাবেই প্রশ্ন করছি, মানে খুব সাধারণ মানুষ হয়েই প্রশ্ন করছি, এই বিষয়টা তো আমরা যারা পড়াশোনা জানি না, মানে পড়াশোনা জানি বলতে এই এই নিয়ে পড়াশোনা নেই বা হায়ার স্টাডিজ নেই যেটাকে আমরা বলছি, তারাও এই বিষয়টা জানতে পারছি যে সুন্দরবন কতটা ভূমিকা পালন করছে, আমাদেরকে কীভাবে রক্ষা করছে। তারপরেও তাহলে এই বিষয়গুলো যে ঘটছে, এই পারমিশনগুলো তাহলে কেন দেওয়া হয়? দেখো, কিছু তো পারমিশনসের অপেক্ষা রাখে না, অনেক কিছুই তো আমাদের পারমিশনস ছাড়াও কাজ হয়। মানে তো আজকে এখানে কি কঠোর একটা স্টেপ নেওয়া প্রয়োজন নেই? এবং সবথেকে বড় কথা আমি যেটা সবসময় করি যে পরিবেশকে বাঁচানোর জন্য কিন্তু আমরা সবসময় লড়াই করে যাচ্ছি। মানে পরিবেশের যে কোনো আজকে এই যে ধরো রবীন্দ্র সরোবরকে বাঁচানোর জন্য হুম কথা চলছে, আজকে আজকে ধরো যে কোনো উপকূলবর্তী অঞ্চলগুলোকে, আজকে যে আমরা দেখি যে দীঘার যে উপকূলবর্তী মন্দারমণি, দীঘা বলো, সমস্ত আমাদের যে ওড়িশার যে উপকূলবর্তী অঞ্চলগুলো আছে, এক একটা ঝড়ের ঝাপটায় সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস। এটাকে আমরা কিন্তু ইট ইজ ইরিভার্সিবল, হুম এটাকে হুম কিন্তু হুম আমরা ফিরিয়ে দিতে হুম অনেক সময় লাগে। কিন্তু মনুষ্য সৃষ্ট যদি কিছু হুম মানে কাজ থাকে, যদি মানুষই কেটে সাফ করে দেয় জায়গাটা, যদি মানুষই সেখানকার সমস্ত মানে ম্যানগ্রোভসগুলোকে কেটে ফেলে, সেখানে রিসর্ট তৈরি করে, সেখানে আরবান প্ল্যানিং করতে শুরু করে, আজকে আমরা ডিফারেন্ট পাহাড়ের বুকে। বলতে যাচ্ছিলাম, আমি রিসেন্ট পাহাড় ঘুরে এসেছি, মানে পাহাড়টা আমার প্রত্যেক বছরের একটা ডেস্টিনেশন, অবশ্যই নর্থ বেঙ্গল আমার খুব পছন্দের জায়গা। তো দিনকে দিন পাহাড়টা কেমন ধূসর হয়ে যাচ্ছে, মানে আগের মতো নেই, ধস বাড়ছে চারিদিকটা খুব। আমরা যেমন পড়েই যে পাহাড় মানেই স্ক্যাটার্ড জনবসতি, নইলে লিনিয়ার জনবসতি, তো সেখানে দেখতে পাচ্ছি চারিদিকে হোমস্টে,
হোটেলস, চেঞ্জ অফ হোটেলস, মানে এতটাই বেড়ে গেছে, শহরের মতো হয়ে যাচ্ছে পাহাড়ি একদম অঞ্চল। তাই, এটা ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম থাকছে না। মানে যেটা সবসময় বলা হচ্ছে যে মানুষকে পরিবেশ বান্ধব ট্যুরিজম হোক, সেখানে অ্যাটলিস্ট মানে পাহাড়ের যে হোমস্টেগুলো তৈরি হচ্ছে সেগুলো কতটা ইকো ফ্রেন্ডলি সেটা আমার জানা নেই, কারণ সেগুলো কতটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে তৈরি হচ্ছে সেটাও আমার জানা নেই। পরিবেশের স্বার্থে অ্যাটলিস্ট মুনাফার কথাটা না ভাবাটাই দরকার, কারণ পাহাড়ের যে শান্ত প্রকৃতি, যেটা আমরা সবসময় যেটা দেখে এসেছি, সেখানে যদি আজকে হঠাৎ করে 4টে হোটেল তৈরি হয়ে গেল, সেটা কতটা হওয়াটা জরুরি, বা সেই জায়গাটা সত্যিই সেটা বেয়ার করতে পারবে কিনা, সেখানে জলের সেই সোর্স আছে কিনা, সেই ধরনের সমস্ত, একটা তো ইন্ডাস্ট্রি তৈরি হলেই হলো না, সেখানে সব জিনিসটার কিন্তু দেখে নেওয়াটা, বা সেটা কতটা আমার সেই পাহাড়ের বুকের কোনো রিসোর্সকে নষ্ট করে ফেলছে, সেটাও কিন্তু ভীষণভাবে দরকার। সুতরাং এই অ্যানালিসিসগুলো আমাদের নিশ্চয়ই যারা হোটেল ইন্ডাস্ট্রিজ কাজ করেন তাদেরকে বলবো একটু দেখে নেওয়ার জন্য, কারণ ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু এখন সাস্টেনেবল ট্যুরিজমের কথা বলা হচ্ছে, এখন ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমের কথা বলা হচ্ছে। সেই আসপেক্টসে যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রিরা চিন্তাভাবনা করে, তাহলে অ্যাটলিস্ট আগামী যে সমস্ত জায়গাগুলো এখনও সবুজ আছে, এখনও শান্ত আছে, সেই পাখিগুলো যেখানে এখনও ডাকে সেগুলো এখনও ডাকবে, না হলে তো তারা হারিয়ে ফেলবো আমরা এই পৃথিবীর বুক থেকে। সত্যি তাই। থ্যাংক ইউ স্বাতীদি, থ্যাংক ইউ। মানে কি বলবো, আমি ভাবতে পারছি না যে আমার পডকাস্টে তুমি আসবে এবং এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আশা রাখছি ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ পডকাস্ট এমন একটা জায়গা আমাদের বা প্ল্যাটফর্ম একটা তৈরি হয়েছে যেখানে আমরা কোনো বাধা ছাড়া বা কোনো রকম ইম্প্যাক্ট ছাড়া আমরা যে কোনো বিষয় নিয়ে যে কোনো রকমভাবে আলোচনা করতে পারি, এবং সেটা সহজ মানুষের সরলভাবে। সহজ সরলভাবে গল্প করে যেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারছি। তুমি দর্শকদের কি বলতে চাইবে, মানে তোমার অ্যাসপেক্ট থেকে? আমি যেটা বলবো যে সবসময় একটু চিন্তা করা যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির মাধ্যমে যে আমরা যেন ইকো ফ্রেন্ডলিভাবে বাঁচতে পারি। আর যেটা বললাম প্রথমেই, 3টে আরের জায়গায় আমি আরেকটা আরে বিশ্বাস করি, যে রিফিউজ করা, সেটা যতটা সম্ভব, যদি যেখানে যেখানে সম্ভব হবে সেটা যেন নিজেরা ইমপ্লিমেন্ট করি, তাহলে একটু হয়তো পৃথিবীর বুকে যতটা ওয়েস্টের ভার আছে সেটাকে আমরা রিডিউস করার জন্য আমরা নিজেরা কিছু কন্ট্রিবিউট করতে পারবো। একদম। সাথে তোমার কাছ থেকে আমি লাস্ট একটা জিনিস জানতে চাইবো, যেটা তোমার দর্শকদের উদ্দেশ্যেই তুমি বলবে। একটা অভ্যেস বলো যেটা আমরা রোজ একটু একটু করে যদি সেটাকে অভ্যেস করতে পারি, তাহলে হয়তো আমাদের পরিবেশকে আমরা অনেকটা কিছু, অনেকটা না হলেও কিছুটা ফিরিয়ে দিতে পারি, মানে কিছুটা আমাদের তরফ থেকেও কিছু দিতে পারি, সেরকম একটা দেখো, অভ্যেস। অভ্যেসটা হচ্ছে এটা, মানে কিছু কিছু জিনিস ম্যান টু ম্যান ভ্যারি করে। হয়তো কেউ রান্না করতে ভালোবাসে, সেরকম হতে পারে, তাকে বলবো যে যে সমস্ত রান্না করার পর যে সমস্ত ভেজিটেবলসের যে মানে পিলসগুলো আছে সেগুলো দিয়ে কিচেন গার্ডেন করা হোক। সেটা খুব সুন্দর একটা, মানে এটা এটা করাটা ভীষণভাবে দরকার, কারণ এটা ন্যাচারাল ফার্টিলাইজার্স তৈরি করছে, এবং সেটা থেকে আমাদের বাড়িতে যে সমস্ত ছোট ছোট কচিকাচারা আছে তাদের কাছেও একটা গুড ইন্ডিকেশনস পৌঁছচ্ছে যে আমরা এগুলো কিন্তু অর্গানিক ওয়েস্ট, এবং এই অর্গানিক ওয়েস্টগুলো থেকে কিভাবে তারা ফার্টিলাইজার্স তৈরি করতে পারে। সুতরাং এটা একদম ঘর থেকে সেই শিক্ষার মতো, সুতরাং এটা করা যেতেই পারে। আর যারা রোজ বাজারে যেতে খুব ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে একটা নিজস্ব ব্যাগ ব্যবহার করলে খুব ভালো হয়, এবং বাজারের যিনি যদি প্লাস্টিক দিতে চান তাকে একটু বুঝিয়ে বলা যে প্লাস্টিক্সটা না ব্যবহার করে যদি অন্য কোনো কিছুতে ব্যাগে, বা অনেক সময় হয় মাছের জিনিসপত্র কিভাবে দেওয়া হবে শালপাতায় মুড়ে, এরকম অনেক ট্র্যাডিশনাল জিনিসও আমরা আগে ব্যবহার, কলা পাতায় মুড়ে ব্যবহার দেখেছি, সেগুলোকে ফিরিয়ে আনা হোক, সেটা অনেক বেশি ইকো ফ্রেন্ডলি। এবং আর সব থেকে বলবো, যারা প্লাস্টিক বটলে জল খাও তারা কিন্তু যতটা সম্ভব একটা করে জলের বটল ক্যারি করো, তাহলে অ্যাটলিস্ট মাইক্রোপ্লাস্টিক্সের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ সাথীদি। আমি আশা রাখছি তোমাকে আবার একটা এপিসোডে পাবো, একটা কেন, আবদার করবো তোমার কাছে অনেকগুলো বিষয় নিয়ে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই, তোমাকে কিন্তু একদম আসতে হবে। একদম একদম নিশ্চয়ই আসবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানান।
একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, একটা নয় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আমাদের একটু সতর্কতা আমাদের গোটা পরিবেশকে বদলে দিতে পারে। তো সতর্ক হওয়ার সময় এসেছে, সচেতন হওয়ার সময় এসেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান, মেল করতে পারেন, মেসেজ করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। আর দেখতে থাকুন টক টক।